আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কাল ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। বিশ্লেষকদের অনেকের মত, এই বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে আজ সকালে বাংলাদেশের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি দিয়েছে বিএনপি। রাজধানীর বাজারগুলো থেকে প্রায় উধাও হতে বসেছে বোতলজাত সয়াবিন তেল। ব্যবসায়ীরা বলছে, ডিলাররা চাহিদার মাত্র 10% সরবরাহ করছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। অন্যদিকে ডিলারদের দাবি, তেল কোম্পানিগুলোই সরবরাহ কমিয়ে দিয়েছে। এদিকে রোজার 3 মাস আগেই বেড়েছে ইফতারির সবচেয়ে মুখরোচক খাবার ছোলার দাম। গেল বছরের তুলনায় প্রায় 35 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ছোলা। ব্যবসায়ীরা বলছেন, জানুয়ারি নাগাদ আমদানি বাড়লে দাম কমতে পারে। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ ক্রেতারা। এদিকে বরিশালের সহকারী পাইকারি বাজারে শাকসবজি ও নিত্যপণ্যের দাম কমলেও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। তেল, পেঁয়াজ, আলুর দামে এখনো পুরনো অস্থির পুরো বাজার। সপ্তাহের ব্যবধানে আলু কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়ে 75 টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত তেল আসছে না খুচরা ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে এমনটি করা হচ্ছে। এদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। বাজারে সরবরাহ সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে কাঁচামরিচ 150 টাকায় বিক্রি হচ্ছে। আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মুরগি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঠিক কি কারণে কমছে না তেল, পেঁয়াজ ও আলুর দাম? ব্যবসায়ীরা কি বলছেন? জি ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রতিদিনই বলে যাচ্ছি যে বরিশালের বাজার অস্থিরতা আসলে যে কারণে কমছে না সেটি দোকানিরা এক কথা বলছেন, আবার পাইকারি ব্যবসায়ীরা অন্য কথা বলছেন। আসলে মধ্যে যে ফারাকখানি এই জায়গাটাই সাধারণ মানুষ আসলে বুঝতে সমস্যা হচ্ছে। প্রথমেই আমি একজন দোকানিকে একটু জানতে চাবো যে ভাই, দীর্ঘদিন যাবত সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল নেই, এছাড়া আলু পেঁয়াজের দাম যে অনেক বেশি, আপনারা বলছেন যে বেশি, পাইকারি বাজার বলছেন যে কম। আসলে এই মধ্যখানে যে সমস্যাটি কি মনে করছেন দোকানি হিসাবে? এটা আমাদের হোলসেলার যে দোকানগুলো, এগুলোতে আপনার যে ধরনের সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো হয়েছে যেগুলো বড় বড় যারা ব্যবসায়ী, এদের সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, এই জন্য যে কোনো মালের রেট কমাতে পারতেছে না। আলু পেঁয়াজের দাম কেমন, কি অবস্থা? আলু পেঁয়াজের দাম তো অনেক কমছে না। ওইটা আপনার বড় বড় ব্যবসায়ীদের কারণে এটা সমস্যাগুলো হচ্ছে। এই জন্য আমাদের আবদার আর কি, যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আলু এখন 70 টাকা চলছে পুরানটা, আর নতুনটা চলছে আপনার 90 টাকা। পেঁয়াজ চলছে 90 টাকা। জি, যেমনটি আসলে শুনছেন যে দোকানি বলছে যে মূলত কিছু এখনো ব্যবসায়ীর কিছু কারসাজি রয়েছে, যে কারণে কিন্তু ভোক্তা পর্যন্ত এসে এই মূল্যটি এখন পর্যন্ত সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর আগে আপনাকে জানিয়ে রাখছিলাম যে চালের দাম যে সেই গত 3 মাস আগে বৃদ্ধি পেয়েছে, সেই দামটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। অপরদিকে কাঁচা বাজারের যে অবস্থা, কিন্তু গতকালকে একদম আগুন অবস্থা ছিল, কিন্তু আজকেও সেই ধারাটা অব্যাহত রয়েছে। আপনি জানবেন যে বরিশালে কাঁচামরিচ কিন্তু এখন 150 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত এক সপ্তাহ আগেও কিন্তু 70 টাকা 80 টাকায় বিক্রি হচ্ছে। তো এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে বরিশালের জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন যে তারা ব্যবস্থা করবেন। বাজার মনিটরিং যারা করছেন, কৃষি বিপণন কর্মকর্তা, তারাও বলছেন, কিন্তু আসলে মাঠ পর্যায়ে কাউকে দেখছি না। তো সবশেষে যেটা বলতে চাই সে হচ্ছে বরিশালের বাজার একদমই অস্থিরতা, অভিভাবকহীন ভাবে চলছে গোটা বরিশালের বাজার পরিস্থিতি। এই ছিল ফাহমিদা এখন পর্যন্ত আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের দুর্ভোগ কমাতে জনতার বাজার চালু করা হয়েছে গাইবান্ধায়। বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এ বাজারের কার্যক্রম। এতে খুশি ক্রেতারা। তবে জনতার বাজার নিয়ে বিরোধিতা করছে বাজার সিন্ডিকেটের একটি চক্র। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস।
আলু, বেগুন, পটল, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন শাকসবজি নিয়ে বাজার বসিয়েছে গাইবান্ধার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নাম দেয়া হয়েছে জনতার বাজার। এ বাজারে ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছে স্থানীয়রা। গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে শীতকালীন শাকসবজি সংগ্রহ করে বাজার বসায় শিক্ষার্থীরা। ফলে বাজারের থেকে অনেকটা কম দামে পণ্য বিক্রি করছে তারা। কমে পণ্য কিনে খুশি ক্রেতারা। এসে দেখলাম যে কম দামে পাইতেছি, 2 টাকা কম পাইলেই অনেকটা কাজে লাগে। বাজারের থেকে এখানে কম আছে, বাজারে কম আছে। আমি বাজার থেকে ঘুরে এসে এখান থেকে নিছি। এটা আমাদের মনে করেন পাবলিকের জন্য ভালো, অসহায় গরিব রিস্কালা ভেনালা যারা দিন আনে দিন খায় তাদের জন্য ভালো। বাজার কাদের জন্য? যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা কোটিপতি, যারা শিল্পপতি, তাদের জন্য বাজার। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে এমন আয়োজন বলে জানিয়েছে উদ্যোক্তারা। তারা সঠিকভাবে নিতে পারবে, সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়বে না। এই জন্য মেহনত আমাদের বাজারটা দেওয়া। এখানে আমাদের আসলে জনগণের যে প্রাপ্যতা, এটাই আমাদের কাছে অনেক কিছু। তারা ভালো বলছে, মানে আমরা সামনে আরো আগাবো। বাজারের সিন্ডিকেট যতদিন না পর্যন্ত বন্ধ হচ্ছে ততদিন আমরা দোকান চালাবো। এদিকে জনতার বাজারের বিরোধিতা করে স্টলের ব্যানার সরিয়ে ফেলা সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বাজার সিন্ডিকেটের একটি চক্র। এসব নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। কিছু মানুষ হয়তো বা বেশি প্রফিট করছে, তাদের জন্য এটা আসলে একটা অশনি সংকেত। কারণ যেখানে ন্যায্য মূল্য তাদের সাথে আঘাত হচ্ছে, হতে পারে এই জন্য তারা এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে। বাট এটা আমরা দেখছি এবং এটা আমরা খুব শীঘ্র ব্যবস্থা করব। বাজার মনিটরিং এর পাশাপাশি আরো কয়েকটি স্থানে জনতার বাজার চালুর দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। দর্শক, ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, কখন নাগাদ দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আস্তে আস্তে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। আপনি জানেন যে এই র্যালির আয়োজক মূলত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এবং এই 3 সংগঠনের উদ্যোগেই আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে এই মিছিলটা হবে এবং স্মারকলিপি প্রদান করা হবে। আগরতলা যে বাংলাদেশের হাই কমিশনার, সেখানে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভাঙচুর, মারধর এবং সর্বশেষ বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতের অবস্থানটা, যেখানে স্বাধীন বাংলাদেশের বিপক্ষে ভারতের অবস্থান স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক সেটার প্রতিবাদেই মূলত আজকের এই মিছিল এবং বিক্ষোভের আয়োজন করেছে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। এবং এখানকার যে দাবিটা, যে স্লোগানগুলো উঠছে, সেটি মূলত ন্যায্যতার স্লোগান, সেটি মূলত সমতার স্লোগান। অর্থাৎ দুটি স্বাধীন দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে আসলে ন্যায্যতা, পারস্পরিক ভিত্তি হবে যে সমতা, সেই সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে সম্পর্কের আদান প্রদান, লেনদেন এবং সমস্ত প্রকার আমদানি রপ্তানি সহ পারস্পরিক সম্পর্কের ভিত্তিটা যাতে মজবুত হয় এবং পরস্পর একে অন্যের প্রতি যাতে আস্থাশীল হয়, বিশ্বাস হয়, সেই ব্যাপারটা কিন্তু এখানে একটি বড় ব্যাপার আছে। এবং বাংলাদেশের বিশেষ করে স্বাধীনতার পর থেকে এই 53 বছর ভারতের কাছ থেকে বাংলাদেশ যে একটি সমতাসূচক বা প্রকৃত বন্ধুসুলভ আচরণ পায়নি, সেই বিষয়টি আসলে দীর্ঘদিন বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভের তৈরি করেছে। 5ই আগস্টের সেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে কিন্তু সেই জিনিসটি আরও স্পষ্ট হয়েছে। তখন কিন্তু স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনটা বা এই গণঅভ্যুত্থানটা ছিল না, এটি কিন্তু ভারতের বিপক্ষেও ছিল। এবং ভারত সেটি বোঝার পর থেকে কিন্তু 5 আগস্টের পর থেকে আজকে 4 মাস হয়ে গেল এবং এই সময়টাতে কিন্তু ভারত বাংলাদেশের বন্ধুসুলভ আচরণ, প্রতিবেশীসুলভ আচরণ কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি, এবং তারা নানা রকমের অপপ্রচার, গুজব এবং বাংলাদেশি জনগণের উপর, বাংলাদেশের রাষ্ট্রের উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মারা যাওয়া আরেক শহীদ নোয়াখালীর মাইজদির মাহমুদুল হাসান রিজভী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 8ম সেমিস্টার শেষ করে ঢাকায় ইন্টার্ন করছিলেন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষে পরিবারের দায়িত্ব নিজ হাতে তুলে নেবেন, তবে সেই স্বপ্ন আর কখনোই বাস্তবে রূপ নেবে না। গত 18 জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রিজভীর। নোয়াখালী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কাঁদতে কাঁদতে এভাবেই ছেলের মৃত্যুর করুণ বর্ণনা দিচ্ছিলেন মা
বলেন কিভাবে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রাণপ্রিয় ছেলের। গৃহিণী ফরিদা ইয়াসমিন ও এনজিও সংস্থা আশার ম্যানেজার জামাল উদ্দিনের বড় ছেলে রিজভি। আসর নামাজ পড়ে বাইরে সাদে দাঁড়াইছি, ওখানে দাঁড়াই কথা বলতেছি, এমন অবস্থায় একটা ফোন আসছে। ফোনে বলতেছে রিজভি অসুস্থ। কতটুকু অসুস্থ আমার আন্দোলনের কথা মনে ছিল না। তখন আমি ওখান থেকে আমি শেষ হওয়ার আর কিছু মনে নাই। পরে আস্তে আস্তে খবর নিতে শুনতেছি ও গুলি খেয়েছে। কিভাবে? ছাদ থেকে গুলি করছে, ওরা বাসার সামনে দাঁড়াইছে। গত 18 জুলাই রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে হাইওয়ে রোড এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় রিজভি। গুলিতে তার মাথার মগজ খুলে পড়লে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে অনেকটাই নীরবে মৃতদেহ নানা বাড়ি নিয়ে দাফন করে পরিবার। প্রিয় বড় ভাইয়ের এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না রিজভির ছোট ভাই। আমি আর আমার ভাই যেদিকে যাইতাম একদিকে একসাথে চলতাম। বড় আমি ছোট হয়ে যে ওর সাথে হাঁটতে পারবো না বা এরকম কিছু কখনো দেখাইতো না। আমি ছোট হিসাবে ওর থেকে যা চাইতাম সবসময় তাই পাইতাম। পড়াশোনা শেষ করে অভাব অনটনের সংসারে হাল ধরবে বড় ছেলে রিজভি, এমনটাই প্রত্যাশা ছিল পরিবারের। কিন্তু তার এমন অকাল মৃত্যু সে স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। সরকারিভাবে তেমন খোঁজখবর নেওয়া হয় নাই বা আশাও হয় নাই, কেউ আসে নাই যে তার খোঁজখবর নেবে। রিজভির মতো হাজারো রিজভিকে হত্যা করেছে। এই অবস্থাতে আসলে ওদের পরিবার বর্তমানে খুবই খারাপ সময় পার করতেছে। ওর অনেক স্বপ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ার, ফ্লো টেকনিক্যাল থেকে পড়তেছে, সে ইঞ্জিনিয়ার হবে। এই ঘটনার পর থানায় মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। তাই সৃষ্টিকর্তার কাছে ছেলে হত্যার বিচার চান সন্তানহারা মা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো। নওগাঁয় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। সকাল 6টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বদলগাছি আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। শীত বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। জেলায় সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুড়িগ্রামে তীব্র শীতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। দিনাজপুরে কমেনি শীতের দাপট। হিলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। আরিফ, নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা আজ কত এবং শীতের তীব্রতা জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে জানাবেন। ধন্যবাদ ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখি হেমন্তের শেষে কিন্তু এসে নওগাঁ জেলায় শীত তীব্র আকার ধারণ করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি আজ নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5। কৃষি পর্যবেক্ষণ অফিস এছাড়াও গতকাল ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস এই জেলায়। আপনাকে জানিয়ে রাখি বদলগাছি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে উত্তরের হাওয়া ঠান্ডা প্রকোপ ধারণ করাই কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেরিয়ে চলেছে এবং এই তীব্রতা কিন্তু সামনের দিন আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। এই শীতে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়া সামনের যে পৌষ মাঘ মাসে যে শীতটা আসবে শীতকালে, সেই শীতের প্রস্তুতি স্বরূপ তারা কিন্তু এখনই তাদের কাজ কিন্তু করে যাচ্ছেন। এছাড়া সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের কিন্তু খুব সকালে যারা মাঠে কাজ করতে যান অথবা যারা দিনমজুর রয়েছেন তাদের কিন্তু সকালে কাজে বেরোতে বেগ পেতে হচ্ছে এই শীতের কারণে। তো ফাহমিদা, নওগাঁ থেকে শীত নিয়ে ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। সম্মুখ যুদ্ধে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকারি নানা উদ্যোগ নিলেও স্মৃতিস্তম্ভ, বসতবাড়ি আর স্বজনদের ভাগ্যের কোনো পরিবর্তন না হওয়ায় হতাশ পরিবার ও স্বজনরা। মাহাদুর রহমান রুবেল জানাচ্ছেন তার বীরত্বের গল্প। সহায়তা করেছেন নওগাঁর প্রতিনিধি মোস্তফা কামাল।
অল্প বয়সে বাবা মাকে হারিয়ে শৈশবেই ডানপিটে নূর মোহাম্মদ শেখ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন 1959 সালে। 1970 সালে দিনাজপুর থেকে যশোরে বদলির পরের বছর শুরু হয় যুদ্ধ। 1971 সালে যশোরের 8 নম্বর সেক্টরে নূর মোহাম্মদকে অধিনায়ক করে গড়ে তোলা 5 জনের স্ট্যান্ডিং প্যাট্রোল নিশানায় পড়ে যান পাকিস্তানি সেনাবাহিনীর। সম্মুখ যুদ্ধে সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে তাকে কাঁধে নিয়েই এলএমজির তোরে পিছিয়ে যেতে বাধ্য করে শত্রুপক্ষকে। সঙ্গীদের নিরাপদে সরিয়ে দিলেও শত্রুর মর্টারের গোলায় আহত হন তিনি। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মুখে রাইফেল নিয়ে অর্ধমৃত নূর মোহাম্মদ বেশ অসহায়। তবু বাঘের গর্জনে ক্ষিপ্র শত্রুপক্ষ বেয়নোট দিয়ে খুঁচিয়ে চোখ দুটি উপড়ে ফেলে মস্তক বিদীর্ণ করে ছাড়িয়ে ফেলে ঘিলু। স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে আনতে জাতির যে কজন শ্রেষ্ঠ সন্তান বুকের রক্ত ঢেলে দিয়েছিল তাদের একজন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। দেশের জন্য জীবন দিলেও দেশ তাদের কি দিয়েছে এমন প্রশ্ন এখন সামনে। অসচ্ছল পরিবারের তাই এমন আক্ষেপ। আমি একটা মাইয়া নিয়ে যাই গুণা করে খাই, আমার ছেলেটা বেকার, 3-4 ছেলে মেয়ে থাকলে আমরা আসিয়েছে কষ্টে, মেলা কষ্টে থাকলে আমরা আসি। একটা ছেলে পড়তে টাকার অভাবে ভর্তি করলো না। স্বাধীনতা সংগ্রামের এই নায়ককে স্মরণীয় করে রাখতে বীরশ্রেষ্ঠের নামে মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নূর মোহাম্মদ নগর। বসতবাড়ির আঙিনায় নির্মিত হয়েছে স্মৃতিফলক। নড়াইলে তৈরি হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়। রাষ্ট্রের এমন উদ্যোগে এলাকাবাসী খুশি হলেও অভাব অনটনে খুশি হতে পারছেন না স্বজনরা। তাদের আমাকে সাহায্য করার কথা ছিল, তারা তো তারা করে না। আমরা গরিব অবস্থায় আছি, আল্লাহ মিলেলি খাই, না মিলেলি না খাই থাই। স্মৃতিস্তম্ভটারে আসলে বাউন্ডারি দেওয়ার দরকার। বাউন্ডারি না দিলে এটা তো আসলে ছাগল গরু বিভিন্নতা অত্যাচার করে। বীরশ্রেষ্ঠের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সরকারি সদিচ্ছার কথা ব্যক্ত করলেন জেলা প্রশাসক। এখন বর্তমানে যে অবস্থা আছে এটাকে আমরা আরেকটু সুন্দর করতে চাই, সংরক্ষণ করতে চাই। সেজন্য ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করব। বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইদুর রহমান রুবেল, RTV। এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ প্রসঙ্গ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে কিছুক্ষণ পরেই ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ যুবারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে 11টায়। আগেরবার এশিয়ান সেরা হওয়ার পথে এই ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে ফের শিরোপায় নজর বাংলাদেশের। তবে ভারতের লক্ষ্য থাকবে প্রতিশোধ পূরণের। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সবশেষ 3 আসরে দুবারই ফাইনাল খেলেছে বাংলাদেশ যুবারা, যেখানে ভারতের বিপক্ষে 19 সালে হারলেও গত বছর আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এই শিরোপা জয় স্বাদ পায় দলটি। সেবার ভারতের বিপক্ষে সেমিতে জিতে আগেরবারের ফাইনালে হারের প্রতিশোধও নেওয়া হয়েছিল। এবার সুযোগ থাকছে এগিয়ে যাওয়ার। চলতি আসরে অবশ্য মূল লড়াইয়ে নামার আগেই প্রস্তুতি ম্যাচেই ভারতকে হারিয়েছিল যুবারা। এরপর আফগানিস্তান, নেপাল আর সবশেষ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট কাটে দলটি। ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে গত আসরের সেমির লড়াই। সেবার জীবন মারুফদের বোলিং তোপেই লন্ডভন্ড হয়েছিল ভারতীয় যুবারা। এই আসরেও দারুণ ছন্দে আছে এই বোলাররা। ফলে ভারতের তরুণ বৈভব সূর্যবংশী ও আয়ুষ মেহতাদের আগেভাগে ফেরাতে পারলে কাজটা সহজ হবে জুনিয়র টাইগারদের। সেই সাথে অধিনায়ক তামিমের ব্যাট ধারাবাহিকতা ধরে রাখলে এবারও ট্রফিটা দেশে নিয়ে আসবে বাংলাদেশ। রাফি আমিন, RTV। 15 বছর ধরে মাদারীপুরের কালকিনি পৌর শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে। এতে ভাগাড়ে পরিণত হয়েছে স্থানটি। দুর্গন্ধে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পথচারী স্থানীয়রা। কোনোভাবেই মিলছে না সমাধান। এতে ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। যদিও দ্রুত ময়লার ভাগাড় সরানোর আশ্বাস উপজেলা প্রশাসনের। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়া তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা।
ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর স্ট্যান্ড পার হলেই চোখে পড়ে ময়লার ভাগাড়। কালকিনি পৌরসভার সব ময়লা আবর্জনায় এই মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। এতে ভাগাড়ে পরিণত হয়েছে স্থানটি। দুর্গন্ধে এখান দিয়ে চলাচল করার উপায় নেই মানুষের। আর ভাগাড়ের পাশে সরকারি জায়গায় বসবাস করে ছিন্নমূল 20টি পরিবার। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। প্রায়ই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, পেটের অসুখ, সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন রোগে। ময়লা সব মনে করেন এখানে ফালায়, ঠিক আছে, মানুষজনের অনেক কষ্ট হয়। গন্ধ আহে, বাচ্চা ফুল আমরা থাকতে আমাকে কষ্ট হয়। গন্ধ পোলাপানের অসুখ মুসুখ হইলে ডাক্তার দেখাইবে কেন? আমরা আছি গরিব মানুষ, লাগে মালাগুলা ছিল না, এখন জমের মতো গন্ধ হয়, জায়গা দাঁড়াইতে পারি না আমরা গন্ধের জ্বালায়। প্রতিদিন পৌর শহরে 4 থেকে 5 টন বর্জ্য হয়। এই বর্জ্য ফেলার জন্য পৌরসভার নিজস্ব জমি না থাকায় প্রায় 15 বছর ধরে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে। হোটেলের যে ময়লাগুলি, এই ময়লাগুলিতে সবচাইতে বেশি দুর্গন্ধ হয়। তবে দ্রুত ডাম্পিং স্টেশন তৈরির মাধ্যমে ময়লার ভাগাড় সরানোর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা স্থান প্রাপ্তি সাপেক্ষে আমরা সেটা বাস্তবায়ন করব। মহাসড়ক থেকে ময়লার ভাগাড় সরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন। এই খবর জানিয়েছে বিবিসি। সকাল বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসি সরাসরি সম্প্রচারে বলা হয়েছে, বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন সে বিষয়ে কারো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। হামলার পর এবার হোমস দখল করে আনন্দ উদযাপন করছে বিদ্রোহীরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে যান আসাদ। অবশ্য তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। দেশটির প্রেসিডেন্ট বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে 2 সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। অন্যদিকে বিদ্রোহীরা বলেছে তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে, তবে এই শহরে প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখা যায়নি। মূলত বিদ্রোহীরা দ্রুত গতিতে দামেস্কের দিকে অগ্রসর হওয়ার খবরেই তিনি পালিয়ে গেছেন। বিবিসি, রয়টার্স ও বেশ কিছু বিশ্ব মিডিয়ার এই তথ্য জানানো হয়েছে। এর আগে এই খবর অস্বীকার করেছে দেশটির সরকার। রোববার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা AFP। রয়টার্স জানিয়েছে বিদ্রোহী যোদ্ধারা একদিনে যুদ্ধের পর রোববার সকালে অন্যতম গুরুত্বপূর্ণ হোম শহর দখল নিয়েছে বলে ঘোষণা দিয়েছে। হোম শহর দখলের পর উদযাপনও করেছে। শহর থেকে আসাদ বাহিনীর সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন। তারা আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত এবং সিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন। হোমস দখলের পরই বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ে। রাজধানী শহরের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। রাকিব হাসান, RTV। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে আরও অর্ধশত ফিলিস্তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা 44,664 জনে পৌঁছেছে। এছাড়া গেল বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ। এদিকে যুদ্ধবিরতির সমঝোতায় দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। শনিবার দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানি এ ঘোষণা দেন। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্টে জয়ের আত্মবিশ্বাস ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চায় মেহেদী মিরাজের দল। আর সবশেষ 2 সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার স্মৃতিও বাড়তি অনুপ্রেরণা দেবে দলকে। নাজমুস সাকিবের রিপোর্ট। 15 বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জয়ের সুখ স্মৃতি নিয়েই সেন্ট কিটসে পা রেখেছে বাংলাদেশ। মিশন বছরের শেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামা। টেস্ট জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে ওয়ানডে সিরিজ নিজেদের করতে চায় মিরাজের দল। ওয়ানডে ফরম্যাটে 2 দলের মুখোমুখি দেখা হয়েছে 44 ম্যাচে, যেখানে বাংলাদেশের জয় ও হার সমান 21 বার করে। ক্যারিবিয়ানদের মাটিতে 16 ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছে টিম টাইগার্স। পরিসংখ্যানের হিসেবে শক্তিমত্তায় সমানে সমান 2 দল। তবে এই সিরিজে সাকিব, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাচ্ছে না বাংলাদেশ। তাই অভিজ্ঞতায় স্বাগতিকদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে বল হাতে নজর কেড়েছেন পেসার নাহিদ রানা। ওয়ানডেতেও নিজের সেরাটা দিতে মরিয়া এই তরুণ তুর্কি। ইন্টারনেটে কিংবা ইন্টারনেটে কি চলতেছে এগুলো সেরকমভাবে মাথায় নিই না, জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যায়। এদিকে ঘরের মাঠে জয় নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের আগে তাই অনুশীলনে বাড়তি মনোযোগী ছিল ক্যারিবিয়ানরা। নাজমুস সাকিব, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।